সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। না, ওপাশে চমকে উঠল মাইশা। এই মেয়েকে ভেতরে কি কোনো দেবভূত ধরল নাকি? দরজায় টোকা মেরে আবার বলল, এই অর্পি, এমন ভেড়ার মতো চিল্লান দিলি কেন? কারে না বললি? এমন বিদঘুটে পরিবেশে অর্পির মরে যেতে ইচ্ছে করছে। নুহাসকে ভাই ঠোঁট কামড়ে হাসতে দেখে এক মুহূর্ত মনে করলো গলা টিপে মেরে ফেলবে। তাহলে কেমন হয়? কিন্তু এই সাহস তো অর্পির সাজ জন্মেও করাতে পারবে না। ইনিয়ে বিনিয়ে তাই প্রতিউত্তরে বলল, শাড়ির কুচি পড়ে যাচ্ছিল তো তাই। আচ্ছা শোন তো, বল। আমার একটু সময় লাগবে, তুই আর এখানে দাঁড়াস না, আমি শাড়ি পরে বেরিয়ে আসবো না। অর্পির এই কথা ভালোই লাগলো মাইশার। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ওর পা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। তবুও মেয়েটা তো একেবারে ভিতর ডিম, এভাবে রেখে গেলে কি ঠিক হবে? তবুও শরীরকে সায় দিল মাইশা। শীতল কণ্ঠে বলল, আমি গেলাম, তুই তাড়াতাড়ি শাড়ি পরে আয়, সবাই ওয়েট করছে। বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে অর্পি তপ্ত নিঃশ্বাস ছাড়ল। অর্পির চক্ষু গোচরে নুহাসও। না হলে কোনো ভাই বা নিজের বোনের সামনে এমন বিভ্রান্তিকর পরিবেশে ধরা পড়তে চাইবে? কিন্তু কিছু করার ছিল না। এই পাগল মেয়েটা নুহাসকে যেভাবে এড়িয়ে চলছে সেটা মোটেও সে সহ্য করতে পারেনি। জিভ দিয়ে হালকা ঠোঁট ভিজিয়ে অর্পি বলে উঠল, আল্লাহর রাস্তে আপনি এখন এখান থেকে যান। ফাইন, আজকে তোমার কথা শুনলাম, কিন্তু নেক্সট টাইম যদি আমায় এড়িয়ে চলো তাহলে হয়তো এর থেকেও বেশি অকওয়ার্ড সিচুয়েশনে তোমায় ফেস করতে হবে। আর হ্যাঁ, ভুলে যেও না, শাড়িটা বাসর রাতের সময় পরো না, না হলে যে আমি কি করে বসবো সেটা তোমায় কি আমার নিজেরও ধারণা নেই। বলেই নিমিষে চেঞ্জিং রুম থেকে চলে গেল নুহাস। তবে অর্পির স্নায়ু এখনও নিষ্ক্রিয় হয়ে আছে। কানের কাছে নুহাসের বলা কথাগুলো হরর মুভির শব্দের ন্যায় বাড়ি খাচ্ছে। ক্রমশ অদ্ভুত সব অনুভূতি জর্জরিত হচ্ছে ভয়ার্ত হৃদয়ে। বিয়ের আগে যদি এই অবস্থা হয়, তাহলে বিয়ের পর কি হবে? লালচে রঙের মেঘের আড়ালে দীপ্তমান গোধূলি বেলা। হয়তো যে কোনো সময় সূর্য সেই গোধূলির অন্তরালে টুক করে লুকিয়ে যাবে। অবর্ণনীয় এক সুন্দর দৃশ্য। মাত্রই শপিং সেন্টার থেকে বের হয়ে গাড়ি পান্থপথের পশ্চিম দিকের পথ ধরে এগিয়ে চলেছে। তাই পশ্চিমের নিরাপদ দৃশ্যটি স্পষ্ট দেখা যাচ্ছে গাড়ি থেকে। কাঁচ ভেদ করে যেই আলোকরশ্মিগুলো আসছে সেগুলো ঘোর লাগানোর মতো। এসির হাওয়ায় আবিষ্ট হয়ে পড়ছে গাড়ির পরিবেশটি। শারমিন আর রাহেলা বেগম গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়ে গভীর নিদ্রায় মগ্ন। ড্রাইভিং সিটে নীরবে ড্রাইভ করে চলেছে নুহাস, আর তার পাশে বসে রয়েছে আনান। ছেলেটা না আসতে চাইলেও নুহাস ওকে জোর করে নিয়ে এসেছে। আর গাড়ির সর্বশেষ সিটগুলোতে শপিং ব্যাগগুলোর সাথে বসা আছে মাইশা আর আয়াত। আয়াত আজ অনেক ক্লান্ত। সেই সকালে মিটিং সম্পন্ন করে দীর্ঘক্ষণ শপিং ব্যাগ নিয়ে এভাবে হাঁটাচলা করাতে চোখে ভর করেছে পাহাড় সম ঘুম। এতটাই ঘুম যে বাইক চালাতে গিয়ে হয়তো দুর্ঘটনা বাঁধিয়ে ফেলবে। তাছাড়া গত রাত দেরি করে ঘুমিয়ে আবার আজ তাড়াতাড়ি ওঠার কারণে কপালের বাম পাশে আয়াতের চিনচিনে ব্যথাও করছিল। তাই কেউই চায়নি যে আয়াত এই অবস্থায় বাইক চালাক। পরে শাওনকে বলে দেওয়া হয় বাইকটা বাসার গ্যারেজে রেখে আসার জন্য। চাবিটা রেখে আসবে গেটের দারোয়ানের কাছে। হঠাৎ কাঁধের কাছে ভারী কিছু অনুভব করতেই তৎক্ষণাৎ মাথা বাঁকিয়ে তাকালো মাইশা। নজর পড়ল সোনালি রঙের আলোর মিশ্রণে আয়াতের উজ্জ্বল ফর্সা মুখটার উপর। ছেলেটা ঘুমের ঘোরে মাথাটি গাড়ির সিট থেকে মাইশার কাঁধে নামিয়ে দিয়েছে। এয়ার কন্ডিশনের হিম শীতল বাতাস ছড়িয়ে পড়ছে গাড়ির সর্বত্র। গাড়ি কাঁচ লাগানো বিধায় সামনে নুহাসের স্টিয়ারিং আর এসির শব্দ ছাড়ার কিছুই শোনা যাচ্ছে না এই নিস্তব্ধ পরিবেশে। সন্ধে নেমে পড়েছে বিধায় গাড়িটাও এখন খানিকটা ম্লান হয়ে গিয়েছে। মাইশার নাকের ডগায় একটু রক্তিম আভা জমে পড়ল, কিছুটা লজ্জায় কিছুটা অস্বস্তিতে। মাইশা আর চোখে পুনরায় তাকালো আয়াতের দিকে। ছেলেটার গোলাপি ঠোঁট জোড়া এখন মরুভূমির মতো রুক্ষ। দুঠোঁট অদ্ভুতভাবে চেপে রেখেছে নিদ্রার আড়ষ্টে। মাথাটা সযত্নে পড়ে রয়েছে মাইশার কাঁধের উপর। মাইশা তাকিয়ে আছে সেদিকেই, কেমন যেন সম্মোহনী দৃষ্টি। আয়াতের বড় ঘন পাপড়িগুলো ওর মুখমণ্ডলে অন্যরকম লাগছে মুখশ্রীতে। কি সুন্দর সেই দৃশ্য! এ যেন এক ঘুমন্ত রাজকুমার, যার মোহনীয় সৌন্দর্য পানির ফোয়ারার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। মাইশা অজান্তেই বোধহয় দুইবার হার্ট ফিল করলো। ক্রমশ ঘোর লেগে যাচ্ছে উত্তেজনায়। কোনো ছেলের নিদ্রাবিশিষ্ট মুখ যে এতটাই মনোহর হতে পারে মাইশার তা জানা ছিল না। নাকি আয়াত নিতান্তই ওর বলে এরকম মনে হচ্ছে? হালকাভাবে ঠোঁট কামড়ে ধরল মাইশা। নিজের বৃদ্ধাঙ্গুল হালকা করে আয়াতের ঠোঁট ছুঁয়ে দিল। তাই
ঠোঁট যুগল যেন চৌচির হয়ে গেছে পানির স্পর্শ না পেয়ে। তাই সামনের দিকে তাকালো মায়েশা। ব্যাগ থেকে পানির বোতলটি বের করলো সন্তর্পণে। হালকা করে আয়াতকে সম্বোধন করে বলল, আয়াত। নড়ে উঠল আয়াত। আঙুল নড়ছে পুনরায়। চোখ জোড়া খোলার জন্য এখনো আয়াতের স্নায়ু যেন কাজ করছে না। তাই আড়ষ্ট হয়ে বলল, পানি খেয়ে নাও। আয়াত এই কথাতে কোনো প্রকার কর্ণপাত করল না, যদিও প্রচণ্ড তেষ্টা পেয়েছে আয়াতের। তাই হাতটা বাড়িয়ে দিতেই মাইশা বোতল এগিয়ে দিল আয়াতের দিকে। ধীরে ধীরে চোখ খুলল আয়াত। সেই ঘন নিভু নিভু পাপড়ি ঘুমের ঘোরে বারবার বুঝে আসছে। আয়াতের কাছে বাদামি মনে নড়ে উঠছে ক্রমশ। মাইশা চোখ সরিয়ে নিল। তাই জেগে থাকা আয়াতের দিকে তাকানোর ক্ষমতা এখন নেই। তাই হয়তো আয়াত দুর্বল ভঙ্গিতে শেষ করে নিল পানির নিম্নাংশ। এতক্ষণে শুকনো জর্জরিত ঠোঁটজোড়া পানির স্পর্শে হয়ে উঠেছে প্রাণবন্ত। গোলাপি রংটা বিনা বাক্যে এবার রক্তিম রং ধারণ করেছে। কি মোহনীয় লাগছে তা দেখতে। মাইশা কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকলো আয়াতের ঠোঁটজোড়ার দিকে। পানি খাওয়ার সময় আয়াতের থুতনিতে যে পানি গড়িয়ে পড়ছিল তা নিজের ওড়না দিয়ে মুছে নিল সযত্নে, একেবারে মৌনতার সঙ্গে। নিজের কাজকর্ম দেখে মাইশা নিজে যেন অবাক না হয়ে পারল না। সামনে খালামণি আর ওর আম্মু ঘুমিয়ে আছে, তবে এত সাহস মনে জাগলো কি করে? আয়াত অবাক হচ্ছে প্রবল। রাস্তার টিমটিমে আলোর সংমিশ্রণে মাইশার কাজকর্ম উদ্ভট লাগছে ওর। তাই একেবারেই জড়ানো গলায় বলল, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার ওই ঠোঁট জোড়া আমায় টানছে। দ্বিগুণ ফিসফিসিয়ে বলল মাইশা। আয়াতের ঠোঁটে ফুটে উঠল বিস্তৃত হাসি। এতক্ষণ নিদ্রায় যে আরামটি না পাচ্ছিল তা আরো প্রগাঢ়ভাবে অনুভূত হচ্ছে মাইশার জড়ানো কণ্ঠে। মাইশার কাঁধে পুনরায় মাথা রাখল আয়াত। চোখ দুটো বন্ধ করে রেখেছে মুচকি হাসির সঙ্গে। মাইশার হাতটি নিজের ঠোঁটের কাছে টেনে হাতের উল্টো পাশে নিবিড় একটা চুমু খেল। কেঁপে উঠল মাইশা। আয়াতের স্পর্শ এই শীতল পরিবেশটা যেন উষ্ণ করে তুলেছে। আয়াতের ভারী ভারী নিঃশ্বাসের শব্দগুলো নৈশ শব্দের মতো ওর কানে খেলা করছে। আয়াত আর একটু ঘেঁষে বসলো মাইশার সাথে। কাঁধের থেকে এখনো মাথাটা সরিয়ে নেয়নি। কানের কাছে আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, কোনো কথা বলো না তো। তোমার এই কাঁধে ঘুমিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখতে চাই আমি। অনুভব করতে চাই আমাদের আগামীর পূর্ণতা। নুহাসের বিয়ের দুদিন আগে গাজীপুরের এই রিসোর্টটিতে ব্যাগপত্র নিয়ে এসে পড়ল পুরো পরিবার। আজকের আকাশটা বেশ পরিষ্কার। সূর্যের তেজি রশ্মিগুলো সবুজে মোড়ানো এই রিসোর্টটিকে অভূতপূর্বভাবে সুন্দর বানিয়ে তুলেছে। প্রাচীর জুড়ে সুন্দরভাবে সারি সারি নারিকেল আর সুপারি গাছ দাঁড়ানো। বিয়ে আর গায়ে হলুদের জন্য অলরেডি সব ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। বরপক্ষের থেকে তা সামলাচ্ছে আরিয়া আর আনান। যদিও এই ডেস্টিনেশন ওয়েডিং এর পুরো পরিকল্পনা আরিয়ারই ছিল, তবে আনান এখানে সামলাচ্ছে নুহাসের আদেশি কণ্ঠ শুনে যা অবাধ্য করার ক্ষমতা আনানের নেই। তাই তো ঢাকা থেকে গাজীপুর আসা পর্যন্ত এই লম্বা সময় মুখ কালো করে রেখেছে ছেলেটা। মাইশা গাড়ি থেকে নেমে এক পলক আনানের দিকে তাকালো। আনান মুখটা কুমড়ো পটাশের মতো করে ব্যাগগুলো গাড়ি থেকে উঠিয়ে রিসোর্টের সামনে রাখছে। এদিক দিয়ে উর্পিরাও এসে পড়েছে ওর পরিবার নিয়ে। তাই মানুষের সমারোহে গম গম করছে প্রাঙ্গণটি। মাইশা মিহি সুরে সামাদ পৃথাকে বলল, আনানের জন্য মায়া লাগছে রে। থাক, ওই ছাগলটার জন্য এত মায়া বাড়ানোর দরকার নেই। ওই কাইল্লা মুখের কাইল্লা কথার জন্য আজ নুহাস ভাইয়ের খপ্পরে পড়ছে। আল্লাহ, যা করেই ভালোর জন্যই করে। বলেই তপ্ত শ্বাস ছাড়ল অর্পি। চোখের চশমাটা বারবার ঢিলে হয়ে নাকের কাছে পড়ে যাচ্ছে বিধে বড্ড বিরক্ত হলো মেয়েটা। চশমাটা রাগের বশে খুলে ব্যাগে রাখতে গেলেই ওপাশ থেকে নুহাস চেঁচিয়ে বলে উঠল, চশমা খুলছো কেন? বিয়ের আগে উষ্টাকে হাত পা ভাঙবে নাকি? নুহাসের সাথে সায় দিল অর্পির মা। অর্পির মাথায় গাঁটটা মেরে বলল, এই মেয়ে ওর দাদিটাকে আমার এই হার্ট ফেল করে মারবে। এদিকে আমার একাই সব কাজ সামলাতে হচ্ছে, আর এই মেয়ে আসে চশমা খুলে ঘুরবে। এক্ষুনি চশমা পর। কিন্তু মা, চশমাটা ঢিলে হয়ে গিয়েছে তো। সামাদকে বললেই তো স্ক্রু দিয়ে ঠিক করে দেয়, এর জন্য চশমা খুলতে লাগে। হায় আল্লাহ, এই মেয়ে আমারে জ্বালিয়ে মারবে। হাহাকার করতে করতে রিসোর্টের রান্নাঘরের দিকে চলে গেলেন আমেনা বেগম। এই বিয়ের মৌসুমে মাথায় অনেক কাজের চাপ পড়েছে ওনার। অর্পি উদ্ভ্রান্ত হয়ে দাঁড়িয়ে থাকলো সেখানে। যদিও বকা মার এগুলো ওর কাছে বড় কিছু না, কিন্তু এভাবে নুহাস আর আঙ্কেল আন্টির সামনে বকা খাওয়াতে লজ্জা লাগছে বেশ। সরু চোখে নুহাসের দিকে তাকালো। তাই নুহাস ব্যস্ত ভঙ্গিতে চোখ রাঙানি দিতে অর্পি চোখ সরিয়ে ফেলে। রাগ হচ্ছে ওর, তাই চিল্লিয়ে বলে উঠল, ওই আইন নাই না।
আনানের নামটা বিকৃত করে ডাকাটা ওর কাছে বড় একটা কিছু না। তাই আনান দ্রুত পায়ে ব্যাগপত্র রেখে ওর কাছে আসলো। মাইশা, সামাদ, মায়েশা, সামাদ বিচলিত হয়ে আনান আর অর্পির মুখ চেপে ধরল। কি শুরু করেছে এরা? অর্পির মুখ ক্রমান্বয়ে লাল হয়ে গিয়েছে আনানের কথায়। ইচ্ছে করছে নুহাস আর আমেনা বিবির ওপর জমানো ক্ষোভটা ওর উপর ঝাড়তে। ওদের এমন কথা শুনে আয়াত আর শাওন দ্রুত পদে ওদের কাছে আসলো। ওরা দুজনেও যেন বিস্ময়ে চোখ জোড়া বড় বড় করে ফেলেছে। শাওন শার্টের হাতা গুটাতে গুটাতে বলল, পাগল হয়েছো তোমরা? ওদিকে বড়রা আছে, এভাবে বাসর বাসর করছো কেন? আনান বিভ্রান্ত হয়ে বলল, অর্পিরে জিগান ভাই, মাইয়া নুহাস ভাইয়ের শোকে পাগল হইয়া এখন বাসর করতে চাইতেছে। ওই কুত্তা, আমি কখন বললাম যে আমি বাসর করতে চাইতেছি? ও মা, তাহলে কি তুই চাস না? বোন, নুহাস ভাই যদি জানে যে তুই আমার সাথে রাগ কইরা বাসর লাইগা তিরিং বিরিং শুরু করছস, ওই হালায় মানে দুলা ভাই আমার কল্লা গাইটটা দিব। অর্পি আর আনানের বাসর তত্ত্বের ঝগড়ায় মাথাটা চক্কর দিয়ে উঠেছে মাইশার, সাথে বাকি সবারও। আয়াত এবার শীতল কণ্ঠে বলল, তোমরা থামবে? নীরব হয়ে গেল অর্পি আর আনান। দুজনেই তর্ক বিতর্ক করে এবার হাঁপিয়ে উঠেছে। আয়াত 2-3বার নিঃশ্বাস ছাড়ল স্বাভাবিক ভঙ্গিমায়। রোদের দাপটে কপালের ঘামগুলো কেমন যেন চিকচিক করছে। আয়াত বলে উঠল, তোমাদের দুজনের মাথা চাল্লা কি দিয়ে বানিয়েছে তা আমার ধারণার বাইরে। বিয়ের মহল আর এতগুলো মানুষ, আর তোমরা বাসন নিয়ে কোমর বেঁধে ঝগড়া করছো? লাইক সিরিয়াসলি? মাইশা, সামাদ, পৃথা, শাওন ওরা নিঃশব্দে হেসে চলেছে। আয়াত আবার বলল, এই রিসোর্ট অন্য 4-5টা রিসোর্টের মতো না যে একসাথে অনেকগুলো রুম আছে। এখানে মূলত ছোট ছোট 7টা কটেজের ওপর বেস করে সব করা। আর তোমরা 5 জন দক্ষিণ মথুরা কটেজে থাকবে। 2টা রুম আছে ওখানে। সামনেরটায় সামাদ আর আনন্দ থাকবে, ভেতরটা থাকবে তুমি, মাইশা আর পৃথা। ঠিক আছে? অর্পির মৃদু উত্তর। আয়াত পরিপ্রেক্ষিতে কিচ্ছু বলল না। গায়ে হলুদ আর বিয়ের জন্য এখনো অনেক সময় আছে। তাছাড়া এই রিসোর্ট ভাড়া নেওয়া হয়েছে পুরো 1 সপ্তাহের জন্য, যাতে ধীরে সুস্থে অনুষ্ঠানগুলো সম্পূর্ণ করা যায়। আয়াত মনে মনে ভেবে নিল, একবার নুহাস ভাইয়ের বিয়েটা হয়ে যাক, তারপর আয়াত ওর আর মাইশার সম্পর্কের কথা উঠাবে। প্রয়োজনে অনশন করতেও পিছুপা হবে না। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে স্তব্ধ হতে লাগলো এই বিয়ে মহলটি। সারাদিনের কাজকর্মের ক্লান্তিতে সবাই নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে এই মোহময় পরিবেশের আবিষ্টে। অতিথিরা আগামীকাল থেকে আসা শুরু করবে, তাই আজকে সব ব্যবস্থা করতে হলো। প্রাঙ্গণে স্টেজ বসানো থেকে শুরু করে লাইটিং, ডেকোরেশন সব কাজ সবাই মিলে করছে। সারা বিকেল আর সন্ধ্যা যেখানে আড্ডা আর হই হুল্লোড়ের কারণে গমগম করছিল, সেই পরিবেশটি এখন যেমন নীরব, স্তব্ধ। দূর দূর শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক, কেমন যেন মায়া বিচ্ছিন্ন এক প্রহর। বিছানায় এই সময় শটান হয়ে শুয়ে আছে মাইশা। শরীর অবসন্ন থাকলেও চোখে যেন ঘুম নেই। ওদিকে আনান্স আমাদের ঘর থেকে কিছু কণ্ঠ ভেসে আসছে, সম্ভবত পাবজি খেলায় মগ্ন দুজনে। হঠাৎ ফোনের ভাইব্রেশনের শব্দে ভাবনা ত্যাগ করে বাস্তবে ফিরল মাইশা। ভাইব্রেশনের কারণে খাটটি অস্বাভাবিকভাবে কেঁপে উঠেছে। এমত অবস্থায় অর্পি আর পৃথা আরও জড়সড় হয়ে ঘুমিয়ে পড়ল। পৃথা ঘুমের ঘুরে অর্পিকে বলল, আমার নুসান ভাই বা খাটের থাইকা ফালাইস না কিন্তু। প্রত্যুত্তরে অর্পি কি বলল মাইশা তা বুঝতে পারল না। এর মধ্যে কল কেটে আবার কল আসাতে ভাবনার জাল ছিঁড়ল পুনরায়। মাইশা ভ্রু কুচকে বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে দেখল স্ক্রিনে লেখা আয়াত। নামটাতে চোখ বোলাতে মাইশা অনুভব করল ওর বুকে ভালো লাগার ঝড় বয়ে যাচ্ছে। ধরফড়িয়ে উঠে বসল। তাই হুট করে এত রাতে আয়াতের কল আসাতে যতটা না অবাক হয়েছে, তার থেকে বেশি কাজ করছে তুমুল উত্তেজনা। কল রিসিভ করতে অপর পাশ থেকে আয়াত শীতল কণ্ঠে বলল, আমার সাথে আজ জ্যোৎস্না বিলাস করবে মাইশা পাখি? মাইশা কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। অপর পাশ থেকে শোনা যাচ্ছে কেবল উত্তপ্ত শ্বাস। কেমন যেন নিজেকে মাদকময় লাগছে মাইশার। তাহলে কোনো ছেলের কণ্ঠ এতটা নেশা মিশ্রিত হয় কেন? অতঃপর মাইশা প্রশ্ন করল, কোথায় তুমি? রিসোর্টের পেছন দিকে। আয়াতের গহীন কণ্ঠ। মাইশা সরু চোখে এক পলক তাকালো অর্পি আর পৃথার দিকে। দুজনেই যেন ঘুমে কাবু হয়ে গিয়েছে। মাইশা ঠোঁট চিপে ভাবল অল্পক্ষণ, তারপর মৃদু স্বরে বলল,
আসছি আমি। বলে কল কাটলো মাইশা। চুলগুলো কাটা ব্যান্ড দিয়ে ভালো মতো আগলে ওড়না পেঁচিয়ে নিল শরীরে। ধীর পায়ে দরজা খুলে এবার বেরিয়ে গেল রিসোর্টের দক্ষিণ দিকে। রিসোর্টের দক্ষিণ পাশটা শীতল মন জুড়ানো বাতাস। হাওয়ার শীতল সংস্পর্শে যেন লোমগুলো মাইশার শিরশির করে দাঁড়িয়ে পড়ল। আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে, কিন্তু এখানে এতই গাছপালা যে সেই পাতা সমাহার ভেদ করে চাঁদের ম্লান আলো কচি কাটা ঘাস স্পর্শ করতে পারল না। এদিক ওদিক তাকিয়ে প্রাঙ্গণের একেবারে শেষ প্রান্তে দেখতে পেল আয়াতকে। শুভ্র ওড়নাটি দিয়ে নিজেকে আরো ভালোভাবে আবৃত করে মাইশা গিয়ে দাঁড়ালো আয়াতের পাশে। মাইশার উপস্থিতি টের পেলেও প্রতিক্রিয়া করল না আয়াত। ধূসর ট্রাউজারের পকেটে হাত দিয়ে প্রগাঢ় চোখে তাকিয়ে রইল দিঘির টলমলে জলের দিকে। মাইশা প্রশ্নবিদ্ধ মুখে তাকিয়ে আছে আয়াতের দিকে। শেষমেশ বলে ফেলল, এভাবে চুপচাপ কেন? কেন, ভাল লাগছে না? মোটেও না, তোমায় চুপচাপ দেখলে আমার অস্থির অস্থির লাগে। ভিড়িময় দুষ্টু হাসলো আয়াত, তাই একটু ঝুঁকে এলো মাইশার দিকে। তারপর মৌনতা কাটিয়ে বলল, তো তোমায় আর একটু অস্থির করি, কি বলো? চোখ ছোট ছোট করে ফেললো মাইশা, ঠোঁট কামড়ে দিয়ে বলল, তুমি অসভ্য দিন দিন। এইভাবে বলো না মাইশু, তোমার এই ঠোঁট কামড়ে কথা বলার ধরন দেখে কবে যেন আমি উন্মাদ হয়ে যাই। আয়াতের শীতল কণ্ঠে তুমুল লজ্জা গ্রাস করে নিল মাইশাকে। ছেলেটার তীব্র পুরুষালী ঘ্রাণ ওকে এক মোহে যেন আবিষ্ট করে ফেলছে। চোখ মুখে কেমন যেন প্রেমময় অনুভূতি। সেই দৃষ্টিতে তাকানোর সাহস যেন মাইশার নেই। ঘুম ঘুম চোখ নিয়ে নিজের রুম থেকে বের হলো মাইশা। গতকাল আধা ঘন্টার জন্য আয়াতের সাথে দেখা করে আর ভালো মতো ঘুম হয়নি, তাই তো বেলা 10:30 বাজে সামাদ উর্পি টেনে ওকে উঠাতে পারলো না। বেশ কিছুক্ষণ পর মাইশা যখন অনুভব করলো ওই দুইটার কোনো সারা শব্দ নেই, পিট পিট করে চোখ খুললো। তাই ওয়াশরুমে কেউ গুনগুন করে গান গাচ্ছে শাওয়ার ছেড়ে। মেয়েটা নিশ্চিত বৃথা, তাই মাইশার সামনের রুমের বাথরুম থেকে মুখ ধুয়ে বেরিয়ে এলো বাইরের দিকে। সকালের মিষ্টি রোদ্দুরটা সবুজ ঘাসের উপর পড়তে চমৎকার লাগছে। কিচেন সাইড থেকে এক মহিলার হই হুল্লোড় শোনা যাচ্ছে। মহিলাটি যে অর্পির দাদি হবে এ নিয়ে মাইশা শতভাগ নিশ্চিত। তাই খালি পায়ে নরম ঘাসের উপর লম্বা লম্বা পা ফেলে এগোতে লাগলো সুপারি বাগানের দিকে। সেখানে স্তম্ভিত হয়ে যায় মাইশা, কেননা নুহাস, আনান আর সামাদের কান চেপে দাঁড়িয়ে আছে। এমন দামড়া দুটো ছেলে কান চেপে ধরার দৃশ্যটা মাইশা যেন অবাক না হয়ে পারল না। নুহাসের ঠিক পেছন বরাবর মুখে একটা শয়তানি হাসি চেপে দাঁড়িয়ে আছে অর্পি। মাইশা দ্রুত পদে সে প্রান্তে গেল ঘটনাটি বোঝার জন্য। আনান আর সামাদ হাহাকার সুরে বলছে, পড়ুন, এইবারের মতো মাফ করে দেন ভাই, আমরা ছোট মানুষ। নুহাস ধমক মেরে বলল, তোমরা আর ছোট? ইয়া মাবুদ, তোমাদের মতন দামড়া ছেলেগুলোকে যদি ছোট বলা হয় তাহলে পোলাপানগুলো তো হারপিক খেয়ে সুইসাইড করবে। ভ্রু কুচকে ফেলল মাইশা। নুহাস, আনান, সামাদ এদের সব বিষয়ে বস্তু এই মাইশার ধারণার বাইরে। তাই বিচলিত হয়ে বলে উঠল, কি হয়েছে ভাই? এই গবেটগুলোকে জিজ্ঞেস কর। এমনিতে তো আমার সামনে স্বর বের হয় না, আর গত রাতে গলা ফাটিয়ে দুইটায় পাজি খেলেছে শেষ রাতে বারান্দায় বসে বসে। কান ঝালাপালা হয়ে গেছিল আমার। তখনই ঠিক করি সকালটা একবার হোক, দুইটারে সাইজ করব। আনান আবার বলল, দরকার পড়লে আপনার কথায় আজীবনে পাবজি খেলুম না, আপনার ভবিষ্যৎ পোলাপাইনের কসম। এক থাপড়ে তোমাদের দাঁত ফেলে দেবো, বদমাসের দল। কসম করার জন্য আর মানুষ পাও না। নুহাস, আনানের এসব দৃশ্য আর নতুন না। এতে দেখলেই মানুষের একটা বিষয়ের কথাই মনে পড়বে, বাঘ আর বিড়ালের বাচ্চা। অর্পি দুটাকে নুহাসের অগোচরে ভেঙচি মেরে মাইশের উদ্দেশ্যে বলল, এই মাইশু, রান্না করে চল তো, খিদায় পেটটা আমার রীতিমতো ডিস্কো ডান্স শুরু করছে। চল তাহলে। ডাইনিং টেবিলে এই বিশাল আসরে খাওয়া হচ্ছে কম আর কথা হচ্ছে বেশি। যেদিকেই তাকানো যায় সেদিকেই শুধু আলোচনা আর আলোচনা। এই এত মানুষের ভিড়ে যদি কেউ না বসে থাকে, সেটা হলো অর্পির বোন অরি আর আমেনা বিবি। আনানের ভাষ্যমতে 7ম শ্রেণী পড়ুয়া এই দস্যু মেয়েটা পুরাই অর্পির মায়ের মতো বাস্তব মহিলা হবে ভবিষ্যতে, যেদিকে অর্পি পুরোটাই উল্টো। মেয়েটা নির্বিকারে পরোটা ছিঁড়ে ছিঁড়ে বুটের ডালের সাথে খাচ্ছে। আজ বাদে কাল পরশু গায়ে হলুদ, আর আয়োজন এখনো শেষ না হয় চিন্তার বিভোর হয়ে গিয়েছেন শারমিন বেগম। নিজের বড় ছেলের বিয়ে এতটা জাঁকজমকপূর্ণ না করলেও সাদামাটাভাবে করার চিন্তা ভাবনা নেই তার। কিন্তু এত কিছুর ভেতরেও রহমান সাহেব নিশ্চুপ, বলতে গেলে অনেকটাই নিশ্চুপ। মাইশা, নুহাস দুজনেই 2-3 বার পরও করেছে বাবার এই মৌনতা, কিন্তু বিয়ের আমেজে সবাই এতটাই বিভোর যে সেই মৌনতার দিকে ভ্রুক্ষেপ করার সময় যেন কারো মধ্যে নেই। নুহাস বিনয়ী ভঙ্গিতে বলল, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা,
তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আব্বু, তোমার কি শরীর খারাপ লাগছে? নুহাসের কণ্ঠে আলোচনা থামালো মিজান সাহেব আর রাহেলা বেগম। আরিয়া, অর্পি, আমেনা বিবিও সেখানে নজর দিয়েছে। রহমান সাহেব গম্ভীরভাবে এক গ্লাস পানি পান করলেন। অর্পির মা বলে উঠল, ভাইজান প্রেশার বেড়েছে নাকি? ওষুধ আনবো? না, তেমন কিছু না। রহমান সাহেবের গম্ভীর কণ্ঠ, চোখের মধ্যখানে এক রাশ চিন্তাগ্রস্ততা ফুটে উঠেছে। নীরবতা কাটিয়ে তিনি বলে উঠলেন, মাইশার জন্য যে ছেলে ঠিক করেছিলাম সে আগামীকাল আসছে এখানে। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে এলো সবার। মায়েশা, আনান, সামাদ, উর্পি, পৃথার মনে রীতিমতো উত্তেজনার জ্বর পড়তে শুরু করেছে। মায়েশার এই ছেলের কথা তো এক পলক ভুলেই গিয়েছিল। আর ভুলবে নাই বা কেন? ইন্টারের দ্বিতীয় বর্ষে পড়াকালীন এই ছেলের কথা বলেছিল বাবা। খটকালি করেছিল পাশের বাড়ির চামান আঙ্কেল। ছেলে সম্পর্কে ওনার ভাতিজা হয়, কয়েক বছর যাবৎ দেশের বাইরে গিয়েছিল পড়াশোনার জন্য। ছেলের চাকরি বাকরি হয়ে ইউরোপের একটা গ্রিন কার্ড পেলেই মায়েশার জন্য ছেলের হাত আনবে, এটাই বলেছিলেন জামান সাহেব। রহমান সাহেবের এই সম্বন্ধটা পছন্দ হলেও তখন সম্মতি জানাননি। বলেছিলেন মেয়েটাকে আরো পড়াশোনা করাবেন। আয়াত ওর জীবনে আসার বেশ কয়েক বছর আগের ঘটনা এগুলো। সেই সুবাদে মায়েশা ভুলেই গিয়েছিল এটার কথা। হুট করে রহমান সাহেবের এই কথা বলাতে গায়ে হিম ধরে যায় মায়েশার। শারমিন বেগম বিচলিত হয়ে বললেন, নোয়াসের আব্বু বলেছিলাম কি, এখন নোয়াসের বিয়েটা আগে হোক, তারপর না হয় মাইশারটা লাগাই। আমি কি বলেছি যে ছেলে আসলে বিয়ে দিয়ে দেবো মাইশার সাথে? জামান সাহেব অনেক আগে এই সম্বন্ধটা নিয়ে এসেছেন। আর আমাদের প্রতিবেশী হওয়ার সুবাদে তো তাকেও দাওয়াত দেওয়া হয়েছে নুয়াসের বিয়েতে। এখন জামান সাহেব যদি সেই ইচ্ছায় ছেলে সহ ছেলের মা বাবা নিয়ে এখানে আসতে চায়, আমি কিভাবে না করতে পারি? যুক্তি আছে ওনার কথায়। পরিপ্রেক্ষিতে শারমিন বেগম তাই কিছুই বললেন না। মায়েশা নির্বিকার হয়ে কথাগুলো শুনছে। আনান, সামাদ ইশারা করছিল মুখ ফুটে কিছু বলার জন্য, কিন্তু ওর মুখ থেকে একটা স্বরও বের হয়নি। আয়াত, শাওন দুজনেই ডেকোরেটিং এর ব্যবস্থার জন্য ঢাকা গিয়েছে লোক আনার জন্য। অথচ এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন আয়াতকে। মনে মনে নির্লিপ্ত শ্বাস ছাড়ল মায়েশা। বাবাকে এবার সত্য কথা বলতেই হবে। মধ্য দুপুরে ভ্যাবসা গরমে চারপাশে বিতৃষ্ণা জেগে উঠেছে। আশেপাশে কোনো প্রকার কোনো বাতাসের অস্তিত্ব নেই। ইঙ্গিত দিচ্ছে নিম্নচাপের কারণে সন্ধ্যার পর ভয়াবহ এক বৃষ্টি হবে। সেই তাণ্ডবে পুনরায় শীতল হয়ে উঠবে সর্বত্র। আজকাল আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। প্রকৃতির স্বতন্ত্র বৈশিষ্ট্য অতুলনীয় যেন বদলে যাচ্ছে। আর কয়েক বড় বড় নিঃশ্বাস ফেলে বাবার কাছে যেতে ইচ্ছুক হলেও যেতে পারল না। দরজার সামনে নীরব মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে আছে। মনে বিস্তার করছে অজানা কিছু ভয়। কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে না তো? বাবা যদি আয়াতকে না মেনে নেয়? ভাবতেই কাঁপুনি ধরে গেল মায়েশার। রহমান সাহেব আরাম গদিতে বসেই পেছনে মায়েশার উপস্থিতি অনুভব করতে পেরেছিলেন। তাই শীতল কণ্ঠে বলল, কিছু বলবে মামুনি? হ্যাঁ। মায়েশার ইতস্তত কণ্ঠ। রহমান সাহেব ইশারায় ভেতরে আসতে বললেই মায়েশার নীরবে নিভৃতে বাবার মুখোমুখি হয়ে বসে পড়ল। মনে বিরাজ করছে টান টান এক উত্তেজনা। দৃষ্টি নত করিয়ে বলে ফেলল, আব্বু, আমি একজনকে ভালোবাসি। বলে কণ্ঠস্বর মিহি করে ফেলল সে। বাবার দিকে তাকানোর ক্ষমতাটি এখন যেন আর নেই। রহমান সাহেবও কিছুক্ষণ চুপ করে রইলেন, মুখে অদ্ভুত এক হাসি। ছেলেটা আয়াত, তাই না? বিস্ময়ের চরম প্রান্তে এবার মায়েশা। নত করা দৃষ্টি এখন অদ্ভুত আকারে বিকট রূপ নিয়েছে। বিনিময়ে যে কেমন প্রতিক্রিয়া করতে হবে মায়েশা যেন তা ভুলে গেল। তবুও আপ্লুত হয়ে বলল, তুমি কিভাবে? আমার মেয়ে তুমি মাইশা। একজন বাবা কোনো ছেলের সাথে তার মেয়ের কথা বলার ধরন দেখে বুঝতে পারে তাদের সম্পর্ক কেমন। আনান বা সামাদ বা শাওনের সাথে তোমার যেমন সম্পর্ক, আয়াতের সাথে তোমার তেমন সম্পর্ক না, তা আমি আগেই আন্দাজ করতে পেরেছি। চোখ কখনো সেই অনুভূতি লুকিয়ে রাখতে পারে না। তাহলে তোমার মতামত কি? মায়েশার মৃদু কণ্ঠ। রহমান সাহেব নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ মায়েশার দিকে তাকালেন, তারপর বলে উঠলেন, আমি এই ব্যাপারে এখন কোনো কথা বলতে চাচ্ছি না, তুমি আসতে পারো। রহমান সাহেবের কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া আন্দাজই করতে পারল না মায়েশা। অতি গরম আর চিন্তায় তর তর করে ঘামছে। তাই বাবার এই কথার কিসের ইঙ্গিত মেনে নিবে সে?
আয়াতহীন মায়েশা যে একেবারে নিশ্চুপ হয়ে যাবে সেটা সে নিজেও মানতে পারবে তো? দুপুরে যেমন ভ্যাপসা গরম বিরাজমান ছিল, রাত্রির গহীনে এবার ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। দুপুরের ন্যায় সেই প্রতিধ্বনিগুলো মধুময় ঝংকারে সুরে বেজে উঠছে। জানালার কপাটগুলো তাই বাড়ি খাচ্ছে বারংবার। এমন সময় কটেজের দরজায় ঠক ঠক করে আওয়াজ শুনতে পেল আনান। সামাদ, পৃথা, আনান সবার মনেই এবার আশার আলো জেগে উঠেছে। কেননা বাবার কাছে কোনো প্রতিউত্তর না পেয়ে ঘরে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিয়েছিল মায়েশা। অনেকটা ত্রাসে তো অনেকটা আতঙ্কে। বারবার উল্টোপাল্টা কথা বিড়বিড়িয়ে ঘরের সব জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থা কাহিল করে ফেলেছে। আনান এগিয়ে যেতে বেচারাকে দিল 2টা চড়। তাই কেউ আর এগোনোর সাহস পায়নি। সকালে কাউকে কিছু বলতেও পারছে না। তাই এমত অবস্থায় শুধু একজনই ছিল যে মায়েশার মনের ঝড়কে শান্ত করতে পারবে। আনান তাই কল দিল আয়াতকে। ঢাকা থেকে সন্ধ্যায় গাজীপুরে এসে কটেজে লম্বা ঘুম দিলেও আনানের কলে কথা শুনে বড় বড় পা ফেলে রিসোর্টের শেষ প্রান্তে কটেজে আসলো। তাই দরজায় আবারও ঠক ঠক শব্দ হতেই আনান দ্রুত পায়ে গিয়ে দরজা খুলল। আয়াত দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, হাতে একটা ছাতা, তাড়াহুড়োর চোটে উল্টো টি শার্ট পরে এসেছে। আয়াত সেটা খেয়াল করলেও ঠিক করার সময় ছিল না মায়েশার দুশ্চিন্তার জন্য। মেয়েটা যে এত পরিমাণ পাগলামি করবে তা ধারণা করলে শাওনের সাথে মোটেও যেত না ঢাকায়। আয়াত গম্ভীর স্বরে বলল, কোথায় ওই জঙ্গলি বিড়ালটা? কণ্ঠটিতে যতটা গম্ভীরতা আছে আয়াত ততটা গম্ভীর না। ওর তীব্র চোখে প্রকাশ পাচ্ছে মায়েশার জন্য প্রখর অনুভূতি। সেই কণ্ঠটা ঝপাঝপ যেন আনানের কানে প্রতিধ্বনিত হচ্ছে। নির্লিপ্ত সুরে তাই বলল, ভেতরের রুমে আছে ভাই। আয়াত নির্বিকারে বড় বড় পা ফেলে প্রবেশ করলো ভেতরে। মাথাটা ভনভন করছে আনানের কথা শোনার পর থেকে। কি এমন হয়েছে যে মায়েশা থম মেরিয়ে ঘরে বসে আছে? অন্য 4-5টা মেয়ের মতো গভীর আবেগ বিষয়টি মায়েশার মধ্যে নেই। দরজার সামনে দাঁড়ালো আয়াত। দরজাটা আটকানো থাকলেও লক করা না, কিন্তু কেউই মায়েশার অতিরিক্ত রিয়াক্টের জন্য কাছাকাছি যাওয়ার সাহস পায়নি। চোখ জোড়া প্রখর হয়ে এসেছে আয়াতের। কপালে পড়েছে সূক্ষ্ম এক ভাঁজ। আছড়ে পড়া বৃষ্টির পানিতে চুলগুলো হালকা ভিজে যাওয়াতে ঝেড়ে নিল। তাই তারপর আনাস, সামাদ, পৃথা আর অর্পির উদ্দেশ্যে বলে উঠল, 8 ঘন্টা সময় দাও আমাকে, ব্যাপারটা আমি দেখছি। বলেই দরজা খুলে রুমে ঢুকলো আয়াত। দরজাটা লাগিয়ে দিল নিঃশব্দে। আনান, সামাদ, পৃথা, অর্পি প্রত্যেকের মুখশ্রী খানিকটা গ্লানি। মনে মনে তাই বলতে থাকলো সব যেন ঠিক হয়ে যায়। বর্ষণ বিষয়টাকে বলা যায় প্রেমের এক সুবিশাল ইঙ্গিত। সকল মায়া অনুভূতি যেন এই বর্ষণের জন্যই জর্জরিত হয়ে থাকে। রাত যতই গহীন হচ্ছে বৃষ্টির প্রকোপ ততটাই বাড়ছে। ঝড়ো হাওয়ায় বয়ে চলেছে হু হু করে। ঘরের টিমটিমে লাইটের আলোতে মায়েশার এই ঘরটিতে আলো আধারের নিবাস মনে হচ্ছে। আয়াত মৃদু পায়ে এগিয়ে গেল মায়েশার দিকে। মায়েশা নির্বিকার, হাঁটুতে মুখ গুজে প্রাণহীন বস্তুর মতো বসে আছে। ক্ষণে ক্ষণে ভেসে আসছে ফোপানির শব্দ। মেয়েটার এমন দৃশ্য দেখে বুকটা অজান্তেই ধক করে উঠল আয়াতের। এমন তো হবার কথা না। যতই হোক নিজেকে সকল পরিস্থিতিতে শক্তপোক্ত মানুষ হিসেবে বিবেচনা করে আয়াত। তবে এত বছরের এই দুর্গম ধারণাটি কি ভুল প্রমাণিত হলো? ঘরে কারো উপস্থিতি টের পেয়ে মায়েশা তাই হালকা মাথা তুলল। মাথাটি যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এ আর নতুন কিছু নয়। দুশ্চিন্তা হলেই মাথার স্নায়ুতে চাপ পড়তে অসহ্য যন্ত্রণা অনুভব করল মায়েশা। ঝাপসা চোখে দেখতে পাচ্ছে এক পুরুষালী অবয়বকে। লম্বাটে চওড়া কাঁধের এক সুদর্শন ছায়া মূর্তি। মায়েশা জানে একে। ভাবতেই বুকে যেন চেতনার জোয়ার প্রবলভাবে বৃদ্ধি পেতে লাগল। আয়াত খাটে বসল নিষ্পলক ভঙ্গিমায়। চোখের অবিচল দৃষ্টি গেঁথে রেখেছে মায়েশার ভেঙে পড়া মুখটির দিকে। মায়েশা কিচ্ছু না বলে আয়াতের বুকে মুখ ডুবিয়ে নীরবে বসে থাকল। এখনই ছেলেটার এক চিলতে মাতাল করা ঘ্রাণ ওর অনুভব করা প্রয়োজন, না হলে রুদ্ধশ্বাসের শিকার হয়ে হয়তো নিশ্চল হয়ে যাবে। আয়াতের চোখ মুখে অবসাদ। ঠোঁট চেপে মৃদুভাবে মায়েশাকে সামনে নেওয়ার চেষ্টা করছে। সুবিস্তর কেশে হাত বুলিয়ে দিচ্ছে নিবিড়ভাবে। মায়েশা এতে আয়াতের পিঠ আরও জোরে আঁকড়ে ধরে বুকে মুখ গুজল। অতিরিক্ত ভয় দুশ্চিন্তায় চেতনাহীন হয়ে পড়েছে মেয়েটা। কি হয়েছে মাইশু? আয়াতের শীতল কণ্ঠ। এই কণ্ঠে কোনো বিচারতা নেই, আছে শুধু প্রবল আশ্বাস। মায়েশা বুকে মুখ গুজেই বলে উঠল, বাবা আজ সকালে বিয়ের কথা বলেছে, ছেলে নাকি আগামী কালই আসবে। আয়াত নির্বিকারভাবে বসে রইল তখনও। আপন মনে মায়েশার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মায়েশা এবার যেন অবাক না হয়ে পারল না, তাই আবারও বলল, শুনেছ কি বলেছি? শুনলাম তো। তাহলে কিছু বলছো না কেন? আয়াতের এই নির্বিঘ্নতা যেন ত্রাসের সঞ্চার করলো মায়েশার মনে।
এই বর্ষণময় রাতের ন্যায় উথাল পাথাল করছে ওর মনের ঢেউ। আয়াত নিষ্পলক দৃষ্টিতে অল্পক্ষণ তাকিয়ে রইল মাইশার দিকে। এই দৃষ্টি কোনো স্বাভাবিক দৃষ্টি নয়, গভীর সম্মোহনী দৃষ্টি। নিজের শুষ্ক ঠোঁটজোড়া হালকা জিভ দিয়ে ভিজিয়ে নিল আয়াত। তারপর বলে উঠল, আমি জানি যে তুমি এক্ষেত্রে চুপ থাকার মতো মেয়ে না। কি বলেছো খালুকে? যা যা বলার কথা। বলেই আয়াতের বুকে মুখ গুজল পুনরায় মাইশা। জানালাটি কাছাকাছি থাকার কারণে বাতাসের উত্তাল প্রবাহে বৃষ্টির ঝিরঝিরে পানি মৃদুভাবে আছড়ে পড়ছে সর্বাঙ্গে। এই একটা অতি ক্ষুদ্র পানির কণা হিমশীতল বরফের মতো মনে হলো আয়াতের কাছে। কিছু মাইশার শরীরের উষ্ণতায় তা ধরা দিচ্ছে না। সাংঘাতিক মেয়ে তো, অতিরিক্ত চিন্তায় জ্বরটার বাঁধিয়ে দিল নাকি? বাবা এখনো কিছু বলেনি এ ব্যাপারে। অদ্ভুতভাবে সে সব জেনেও বিন্দুমাত্র আমাদের আন্দাজ করতে দেয়নি। আয়াত তবুও শান্ত। মাইশার এবার রাগ হচ্ছে ছেলেটার উপর। টেনশনেও মরে যাচ্ছে, আর আয়াতের কোনো খেয়াল নেই। তাই সেই প্রশস্ত বুকে সশব্দে একটা কিল মেরে বলে উঠল, এভাবে চুপ হয়ে আছো কেন? টেনশনে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যে বাবা না মানলে কী হবে। কেননা আর যাই হোক, বাবার বিরুদ্ধে গিয়ে আমি একটা স্টেপও নেব না। আর তুমি সেদিকে কোনো খেয়ালই নেই। খেয়াল আছে তো? কোথায়? এই যে আমার মাইশু পাখির দিকে। আয়াতের প্রখর কণ্ঠ। মাইশা ছট করে সরে এলো আয়াতের কাছ থেকে। টিমটিমে আলোতে ছেলেটার গভীর সম্মোহনী কথাগুলো বাদকময় লাগছে মাইশার কাছে। আয়াতের মুখশ্রী দুর্বল, কেমন যেন ক্লান্ত, পরিশ্রান্ত। উল্টো টি শার্টের বোতাম ভেতরের দিকে বিধায় উজ্জ্বল বুকের অনেকাংশ স্পষ্ট দেখা যাচ্ছে। ছোটবেলায় একবার আম গাছ থেকে পড়ে যে ক্ষত হয়েছিল বুকের এক প্রান্তে, তার আংশিক দাগটি এখনো যায়নি। আয়াত চুলগুলো পেছনে ঠেলে দিয়ে অপার্থিব নয়নে বলল, কে কি বললো সেদিকে খেয়াল রাখতে চাই না আমি। আমার সামনে যে উদ্ভট পাগল মেয়েটা বসে আছে না, আমি শুধু ওর খেয়াল রাখতে চাই। যতই কেউ জঙ্গলি বিড়াল বলি না কেন, দিন শেষে মানুষটি আমার হৃদমাছারে রাখতে চাই। অকপটে একটি কথা বলতে চাই যে হৃদমাছারে তুমি ছিলে, আছো এবং থাকবে। কি পরিশ্রান্ত এই কথাগুলো! আয়াত যতবারই কথাগুলো বলার জন্য অদ্ভুতভাবে ঠোঁট নাড়িয়ে চলছে, ততবারই বুকে তোলপাড় শুরু হয়েছে মাইশার। আচ্ছা, এই ঠোঁটজোড়া মায়াবী স্পর্শ তো আজও অনুভব করতে পারেনি মাইশা। তবে এখন যদি এই ঠোঁটজোড়া ছুঁয়ে দেয়, বড়সড় কোনো ভুল হয়ে যাবে কি? আয়াত আবারও বলল, এই ব্যাপারে আর কোনো কথা হবে না মাইশু পাখি। আগে দেখো খালুচান কি বলে। শুরুতেই ভয় পেলে চলবে নাকি? চোখে ঘুম ভর করেছে মাইশার। মাথার ভোঁতা যন্ত্রণাটিও যেন কয়েকাংশে বৃদ্ধি পেয়েছে। আয়াত ধীর স্থিতিতে শুইয়ে দিল মাইশাকে বিছানায়। মাথার নিচে কোমল বালিশের স্পর্শে এখন অনেকটা আরাম লাগছে ওর। আয়াত খাটের পাশে দাঁড়িয়ে সামান্য ঝুঁকে এলো মাইশার দিকে। ওর উষ্ণ নিঃশ্বাস এলো পাথারিভাবে গ্রাস করে নিচ্ছে মাইশার মিহিয়ে পড়া মুখশ্রীতে। ঘুমিয়ে পড়ে এখন মাইশু। আয়াতের সম্বোধনে মনে মাইশার প্রশান্তি কাজ করছে। চোখ দুটো নিভে আসছে ম্লান ভাবে। আরও কিছুক্ষণ জেগে থাকতে চায় মাইশা, চায় আয়াতের ঘোর লাগানো কথাগুলো উপভোগ করতে। আরও কিছুক্ষণ ছেলেটার সঙ্গ পেতে চাই। মাইশা জানে এখন ঘুমিয়ে পড়লে আয়াত পৃথা আনানকে ডেকে চলে যাবে। যাওয়ার আগে সবাইকে বলে দিবে, ওর যেন বিন্দু পরিমাণ ঘুমোতে কষ্ট না হয়, খেয়াল রেখো পাখিটার। এটাই তো প্রেমিকের সংজ্ঞা। সর্বদা নির্বিকার প্রখর থাকলেও প্রেয়সীর জন্য উজাড় করে দেবে সর্বস্ব ভালোবাসা। ইস, ঘুমানোর আগে একবার শুধু আয়াতের যত্নে করে কথাগুলো শুনতে পারত। হরেক রকম মেঘের সমাহারে এ যেন এক রক্তিম গধূলি বেলা। পশ্চিমা আকাশটি অপার্থিব সুন্দর মনে হচ্ছে। ডুবন্ত সূর্যের দৃশ্যে দেখা যাচ্ছে দু কয়েক ডানা ঝাপটানো পাখি। যে দেখবে সে একটা কথাই বলবে, মাশাআল্লাহ, সৃষ্টিকর্তা কত যত্নের সাথে এই পৃথিবী বানিয়েছে। সন্ধে পড়বে পড়বে ইতিমধ্যেই হলুদের আমেজ শুরু হয়েছে চারিপাশে। স্বভাবত হলুদের অনুষ্ঠান হয় অনেক রাতে, কিন্তু এই রিসোর্টের অথরিটি স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে 12টার পর কোনো হই হুল্লোড় করলে এই এলাকার উপরস্থ কর্মকর্তার কাছে জবাবদিহিতা করতে হবে। রহমান সাহেব এসব ঝামেলা ঝঞ্ঝাট মোটেও পছন্দ করেন না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে অনুষ্ঠান সন্ধ্যার পর শুরু করে 12টার পূর্বেই শেষ করবে। গত 2 দিনের তুলনায় আজ সকাল থেকে মেহমান চলে আসা শুরু করেছে পুরো দমে। অর্পি চাচা মামারা থেকে শুরু করে নুহাসের চাচা ফুপি সবাই। আনাস আমাদের পরিবারও এসেছে, এমনকি পৃথারও। যদিও পৃথার বিয়ের আসর থেকে পালিয়ে আসার জন্য ওর উপর সবার ক্ষোভ জমলেও কলেজের অধ্যাপক আনানের বাবা তা সামলে নেন সুনিপুণভাবে।
তাই পরবর্তীতে এ নিয়ে আর ঝামেলা হয়নি। তবে এত মানুষের ভিড়েও মুখে ম্লান হাসি নিয়ে ঘোরাঘুরি করছে মাইশা, কেননা আজ সকাল থেকে আয়াত ওর সাথে কোনো কথা বলেনি, এড়িয়ে গিয়েছে তা ব্যস্ততার খাতিরে। আর মাইশাও কথা বলার জন্য তেমন একটা চেষ্টা করেনি। হলুদের অনুষ্ঠান চলছে পুরোদমে। এক পাশে অর্পি আর আরেক পাশে নুহাসকে বসানো হয়েছে। এক এক করে সবাই ছুঁয়ে দিয়ে আসছে হলুদ। মাইশা সামাদ পৃথা ক্লান্ত ভঙ্গিতে প্রাঙ্গণের এক কোণে বসল। ওদিকে আনার মেকি হাসি দিয়ে নুহাস ভাইয়ের সাথে বসে আছে অনিচ্ছায়। অন্য সময় মাইশা এ নিয়ে বিদ্রুপ করলেও আজ মাইশার মন মেজাজ ভালো নেই। আর চোখে বারবার পরখ করে নিচ্ছে ছুটোছুটি করা আয়াতকে। কাঁচা হলুদ পাঞ্জাবি, হাতে খয়েরি বেল্টের ওয়াচ, মসৃণ চুলগুলো সমান্তরালে কপালের কাছে রেখে দিয়েছে। হাতা গুটানোর কারণে নীল রগগুলো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। কি মোহনীয় ছেলেটার কাজকর্ম। চোখ সরিয়ে নিল মাইশা। ভয় আর ত্রাস দুটোই মনে বাসা বেঁধেছে পুনরায়। আয়াতেরকে ভয় করছে না যে কেউ না মারলে কি হবে? আর বাবার বেশ স্বাভাবিক আচরণে মনে আরও সন্দেহ বাঁধছে মাইশার। হঠাৎ আমেনা বিবির ডাকে ধ্যান ভাঙল। ওকে ডাকছে নুহাসকে হলুদ দিয়ে দেবার জন্য। ঘড়ির কাঁটা 12:15 ছুঁই ছুঁই। হলুদের কার্য শেষ করে খাওয়া দাওয়ার সমাপ্তি ঘটল সবে মাত্র। সবাই এবার ক্লান্ত পরিশ্রান্ত। কেউ কেউ তাই ডেকোরেটরের চেয়ারে বসে ঝিমুচ্ছে, তো কেউ আনানের মতো নরম ঘাসে বসে পড়েছে। রহমান সাহেব এগুলো দেখে বিগলিত হাসলেন। অদ্ভুত স্বরে বললেন, অনুষ্ঠান তো এখনো শেষ হয়নি, সবাই এভাবে জুমাচ্ছ কেন? আনানের মুখে বিরক্তির ভাঁজ ফুটে উঠল। তাই নির্বিঘ্নে বলে, কি বলেন খালু সাহেব, মাত্রই তো শেষ হলো। আমার মনে হয় বয়সের ভারে আপনার স্মৃতিলোপ। নুহাস চোখ গরম করে তাকাতেই মুখে কুলু পেরে দিল আনান। এখন একটা কথা বলেই প্যাটাস ঠাস ঠাস করে থাপড়াবে। আর বিয়ে মহলের এত সুন্দরী মেয়েদের সমাগমে এ কাজ ভুলেও করবে না ও। রহমান সাহেব সোফায় বসে আছেন আয়েশি ভঙ্গিতে, চোখে মুখে কঠোরতা। ওরা ঠিক মুখোমুখি সোফায় বসে আছে মাইশা, মুখে চিন্তার ছাপ। বাবাকে এত কঠোর দেখাচ্ছে কেন? রহমান প্রখর কণ্ঠে বলল, আয়াত। বুকটা ধক করে উঠল মাইশার। বাবা এভাবে আয়াতকে ডাকছে কেন? তবে কি সবার সামনে ওদের সম্পর্কের কথা বলবে? চিন্তিত ভঙ্গিতে এদিক ওদিক তাকালো মাইশা। সবাই নির্বিকার ভাবে যে যার মতো আছে, এটাই যেন স্বাভাবিক। এগিয়ে আসলো আয়াত। আগের তুলনায় স্নিগ্ধ লাগছে এখন। হয়তো অল্প কিছু সময় আগেই মুখটা ধুয়ে এসেছে। রহমান সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, বসে পড়ো ওখানে। কথাটি শোনা মাত্র হুড় মুড়িয়ে মাইশার পাশ ঘেঁষে বসল আয়াত। উত্তেজনায় মাইশার ঠোঁট জোড়া শুকিয়ে গিয়েছে। ছেলেটা পাগল হয়ে গেল নাকি? গতকালই বলল বাবা ব্যাপারটা জানে, তো সবার সামনে এভাবে লেপটে বসার কারণটা কি? পূর্বের ন্যায় আবার বিড়বিড়িয়ে আয়াতকে লুচুবাগ সম্বোধন করল। তাই আর চোখে আয়াতের দিকে তাকালো মাইশা। ছেলেটার চোখে মুখে একটা চাপা হাসি। আয়াতের মা হিস হিস করে বলে উঠলেন, এভাবে চাপা হাসছিস কেন বেটা? প্রেম করার সময় কিছু বলিস নাই, এখন আংটি না পরিয়ে হাসা হচ্ছে? এক কিলে হবু বউয়ের সামনে তোর হাসি উড়িয়ে দিব। আংটি কি পকেটে রেখে ঘুরঘুর করার জন্য দিয়েছি? জলদি আংটিটা ওকে পরিয়ে দে তো। হতভম্ব হয়ে পড়ল মাইশা। উত্তেজনায় জর্জরিত থাকাই মস্তিষ্কের স্নায়ু এবার যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন সে যেন এক অনুভূতিশূন্য মানবী। আয়াত মাথা নত করে নিজেই ধরে কাছে নিয়ে আসলো মাইশার হাত। অনামিকা আঙুলে সাদা পাথরে কারুকার্যিত এই আংটিটা পরিয়ে দিল সন্তর্পণে। মাইশার কাছে এজন্য এক নতুন অনুভূতি। শারমিন বেগমের কাছ থেকে আংটি নিয়ে এসে নিজেও আংটি পরিয়ে দিল সেই কাঙ্ক্ষিত হাতে। সবার চোখে মুখে এবার খুশির আমেজ, এমনকি আনাল, সামাদ, পৃথা, অর্পির মুখেও। এর মানে এর কথা এরা সবগুলোই জানতো। মাইশা মৃদু কণ্ঠে বলল, আমাকে আগে বলা হয়নি কেন? আগে বললে কি তোমার ফ্যাকাশে মুখের স্নিগ্ধতা দেখতে পারতাম? আয়াতের ফিসফিসানো কণ্ঠ, কথার আমেজে কেউই এই দুজনের কথোপকথন শুনতে পারেনি। মিহি হাসে মাইশা। আজ এই সময়টা স্বপ্নের মতো রাখছে। কথা হলো আরও কয়েক মাস পর আয়াত কাজটা সামলে উঠতে পারলেই বিয়ের তোড়জোড় শুরু হবে। মাইশার হাত আরো গভীরভাবে আঁকড়ে ধরল আয়াত। গহীন কণ্ঠে বলল, এই হাত ছোড়া মানুষটি এখন নিতান্তই আমার প্রাণপ্রিয় সে। আজ নুহাসের বিয়ে। কথাটি শুনলেই হুমায়ুন আহমেদের একটি উপন্যাসের কথা মনে পড়ে যায়। আজ হিমুর বিয়ে। পার্থক্য শুধু একটাই, বইয়ের পাতায় হিমু আর বাস্তবের পাতায় নুহাস। উৎসবের আমেজে ভরপুর হয়ে উঠেছে সর্বত্র। আর হবে নাই বা কেন? বিয়ে তো শুধু দুজনের মধ্যে আবদ্ধ থাকে না, বন্ধন নিবিড় হয় দুটি পরিবারের মধ্যে। মাইশার ভাবতেই অবাক লাগে যে এই মেয়েটাকে মাইশা সবসময় কানা বান্দর বলে খ্যাপারেও মনের একটা গভীর অংশে গেঁথে আছে।
সেই মেয়েটা ওর ভাবি হবে। এত উত্তেজনা রাখবে কোথায়? যে মেয়েটা 19 থেকে 20 হলে কেঁদে বান ভাসিয়ে মাইশা, আনান, পৃথার, সামাদকে আসতে বলতো, হুট করে সেই মেয়েটাকে কত বড় মনে হচ্ছে। এখন তো সবসময় মাইশা অর্পিকে কাছাকাছি পাবে নিজের ভাবি হিসেবে। তাহলে ওর মনে খুশি নেই কেন? উত্তরটা মনে হয় ওর জানা, কেননা বিয়ের কবুল পর্ব শেষ হলে আগের মতো উল্লাস থাকবে না এই সম্পর্কে। সামাদ, পৃথা যখন তখন ওকে মায়েরার ভয়ঙ্কর গালি দিতে পারবে না আনান সবসময় বন্ধুকদের হাত বাড়িয়ে দিতে। একবার এক ছেলে অর্পির ওড়না টান মেরেছিল বলে কি উড়াধরা মাইরটা এনে দিল আনান, সামাদ। তখন ওরা কলেজে পড়তো। শাস্তি স্বরূপ প্রিন্সিপাল ওদের টেস্ট পরীক্ষা দিতেই না বলেছিল। অন্য সময় সেগুলো মনে করে হাসি আসলেও আজ কান্না আসছে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। সবাই নিজেদের ঘরে বসে আছে গম্ভীর স্বভাবে। অর্পিকে কিছু পরে রেডি করাতে হবে। আনান সোফায় মাথা এলিয়ে বসে আছে ক্লান্ত ভঙ্গিতে। এক কালো আকাশ যেন ওর মুখে ভর করেছে। অর্পি বলে উঠল, এমন ভুতুম পাচার মতো মুখ করেছিস কেন? আনান নিশ্চুপ। মাইশা নিষ্পলক চোখে ওর দিকে তাকিয়ে আছে। অর্পির সাথে ঘেঁষে বসে আছে পৃথা। আনান মৌনতা কাটিয়ে বলল, তোকে মিস করবো রে। এতক্ষণে বিভ্রান্ত হয়ে যাওয়া মুখটা ম্লান করে ফেলল অর্পি। সদর দরজা খোলা আছে বলেই বাইরে থেকে মানুষের শোরগোল শোনা যাচ্ছে। অনুমান করে বোঝা গেল শাওনের সম্ভবত বাইরের লাইটিংয়ের লোকদের সাথে ঝামেলা চলছে, কিন্তু সেদিকে মাইশা বা কেউই কর্ণপাত করল না। হতভম্ব দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আনানের দিকে। আনান আবারও বলল, তোর বিয়ে হয়ে গেলে কি বিয়ের চক্করে ভুলে যাবে আমাদের? মোটেও না। যদি নুহাস ভাই না করে? চুপ হয়ে গেল অর্পি। আনান আবারও বলল, নুহাস ভাই তো এই জন্মে আমার কাজকর্ম পছন্দ করব না, তাহলে গ্যারান্টি কি যে নুহাস ভাই তোর সাথে আমার বা আমাদের কথা বলতে দিবে? দম নিল অর্পি। এই ছেলে নির্ঘাত নিজের হিতাহিত জ্ঞান হারিয়েছে, নাহলে এই ধরনের কথা বলার মতো মানুষ আনার না। অর্পি তাই মিহি কণ্ঠে বলল, নুহাস ভাই আর যাই করুক না কেন, তোকে বিশ্বাস করে সে। হ্যাঁ, উনি হয়তো অনেক রাগী, কিন্তু 19 থেকে 20 হলে চড় থাপ্পড় মারতে মোটেও দ্বিধাবোধ করে না। তবু তুই বলতো, তোর এত আকামের পরেও কেন তোরে দিয়ে কাজ করাতো? কেন তোকে বা সামাদকে বলতো রাস্তায় বিপ্লব হলে মাইশাকে বাসায় পৌঁছে দিয়ে আসতে? কারণ তোদের দুইটাকেই সে খুব বিশ্বাস করে। ঠোঁটে স্মিত হাসি তুলল মাইশা। অর্পির কথায় মেয়েটাকে আজ খুব বড় বড় মনে হচ্ছে। আনানের ক্লান্তি মাখা মুখেও হাসির রেশ। আজ ওরা 5 জনই মনে প্রাণে মানছে, সবকিছুর ঊর্ধ্বে বন্ধুত্ব না হলেও এর নিচে কিছুই নেই। এমন ধরনের বন্ধুত্ব তৈরি করা আসলে ভাগ্যের বিরাট একটা ব্যাপার। যৌবনকালের দুটো গহীন স্মৃতি পুনরায় চলে প্রেম আর বন্ধুত্বের মাধ্যমে। মানুষের সমাগমে গমগম করছে প্রাঙ্গণ, সবার মধ্যেই তুমুল ব্যস্ততা। তবু এত কিছুর ভিড়ে নুহাসের এভাবে বসে থাকতে আরাম লাগছে। যদিও শারমিন বেগম বারবার তাড়া দিচ্ছিল ছেলেটাকে রেডি হবার জন্য, কিন্তু নুহাস ততবারই মিহি গলায় বলে, আমার রেডি হতে সময় লাগবে না আম্মু, তুমি অন্য কাজ সামলাও। বিরক্ত হলেন শারমিন বেগম। আজ ছেলের বিয়ে, তবু একরোখা ভাবটা যেন আর গেল না। শ্বশুরবাড়ির মানুষেরা কি বলবে এসব প্রলাপ করতে করতে তিনি ব্যস্ত ভঙ্গিতে অন্যত্র চলে গেলেন। মাইশা একপাশে বসে মেহেদি পড়ছে হাতে। সবাই গতকাল মেহেদি পড়লেও সে পড়তে পারেনি আয়াতের জন্য। আয়াতের মহান বাণী, সে তার প্রেয়সীকে নিজে মেহেদি পড়াবে। সবার সামনে চুটিয়ে প্রেম করা নাকি মজাই আলাদা। নুহাসের কাছ থেকে একটু দূরত্বে থাকা চেয়ারে বসে আছে মাইশা। বরাবরের বেদের মোড়ায় আয়াত সন্তর্পণে মেহেদি পরিয়ে দিচ্ছে। ছোটবেলা থেকেই আরিয়াকে মেহেদি পরিয়ে দিত বলে এদিক দিয়ে দক্ষতা ভালো না বললেও খারাপ বলা যায় না। মাইশার প্রচণ্ড অদ্ভুত লাগছে, একই সাথে অস্বস্তিও। বিয়েতে কর্মরত কিছু মানুষ কাজের ভিড়ে এমনভাবে ওদের দেখছে যেন এর থেকে মজার বিষয় আর হয়ই না। আয়াতের চুলগুলো কপালে পড়েছে এলোমেলো ভাবে, পাঞ্জাবির হাতা গুটানো, হাতের আংটিতে মোহনীয় লাগছে রূপে। আয়াত মিহি কণ্ঠে বলল, এই নাও, এক হাতে আমার দেয়া শেষ, আর দেবো না, হাতের আঙ্গুলগুলো ব্যথা করছে আমার। যেমনি বলছি যেন আমি বলেছি, জানো মেহেদি দিয়ে দাও। খোটা মেরে বলল মাইশা। আয়াত হাসে মৃদুভাবে, এতে গালের টোলটা দৃশ্যমান হয়ে উঠেছে। আয়াত আবার বলল, দেখো তো হাতে কিছু খুঁজে পাও কিনা। কথা অনুসারে মাইশা হাতে ফুটন্ত মেহেদির দিকে তাকালো। অনামিকা আঙুলের এক কোণে সুন্দর করে ইংরেজি অক্ষরে লেখা আছে মাইশায়াত। বাহ,
ওদের দুজনের নামের মিল বিন্যাস যে এতটা সুন্দর হবে মাইশার ছিল তা অকল্পনীয়। টোটে বিস্তৃত হাসি ফুটিয়ে তুলল তাই মৃদুস্বরে বলল, ভালো হয়েছে। শুধুই ভালো? অনেক চমৎকার হয়েছে মিস্টার। বিনিময় আয়াত ঠোঁট চেপে মৃদু হেসে উঠে দাঁড়ালো। এত করে বসে থাকাতে শরীরটা ম্যাজ ম্যাজ করছে। হঠাৎ নুহাসের ক্ষিপ্ত কণ্ঠে আয়াত আর মাইশা দুজনেই তাকালো নুহাসের দিকে। গর্জে উঠে বলল, আব্বু একটু এখানে আসো তো। রহমান সাহেব কাছেই দাঁড়ানো ছিল। ছেলেটা এত ক্ষিপ্ত হতে দেখে আন্দাজ করে নিল যে কেন ওনাকে এভাবে ডাকছে। দ্রুত পায়ে রহমান সাহেব গিয়ে বলল, কি হয়েছে? ওই বাস্টারটা এখানে কি করছে? নুহাসের চোখ অনুসরণ করে রহমান সাহেব তাকালেন সে পানে। সেই সাথে সাথে পাশে দাঁড়ানো মায়েশা, আয়াত আর সামাদও। একটা ছেলে দেখা যাচ্ছে অর্পির মা আর দাদির সাথে, পরনে কালো শার্ট, চুলগুলো হালকা কোঁকড়ানো। আয়াত ছেলেটাকে দেখে কিছুই বুঝল না। রহমান সাহেব বিচলিত কণ্ঠে বললেন, কি বলছো এইসব? ছেলেটা অপির চাচাতো ভাই, তাহলে সে কি অনুষ্ঠানে আসবে না? তুমি আন্টিকে স্ট্রেটলি বলে দাও এই ছেলেকে চলে যেতে। একটা মানুষ কতটা রিডিকুলাস হতে পারে। সেদিন মাইশার সাথে অসভ্যতাম করার পর মার খেয়ে হাসপাতালে ছিল 7 দিন। এত কিছুর পরেও কিভাবে হাসি মুখে আসতে পারে এই বাস্টারটা? ও কালো করে ফেললেন রহমান সাহেব। নুহাসের মুখে স্পষ্ট রাগের আভাস দেখা যাচ্ছে। রহমান সাহেব বললেন, আমার মনে হয় না যে এইবারও মাইশার সাথে কোনোরূপ কোনো খারাপ ব্যবহার করবে। তাছাড়া ওরা এখন আমাদের আত্মীয়। এইভাবে বড় বিয়ে বাড়ির সামনে কিভাবে না বলতে পারি বলো? আর না তুমি এই ব্যাপারে কিছু বলবে? একদিনই তো। তারপর আর মনে হয় না ওর সাথে কোনো যোগাযোগ থাকবে অপিদের। আশা করি তুমি বুঝেছো। দমে গেল নুহাস। কেননা কারোর সাথে বেয়াদবি করার মতো শিক্ষা রহমান সাহেবকে দেননি। মাইশাও দাঁড়িয়ে আছে মৌনভাবে। আয়াত সামাদকে জিজ্ঞেস করলো, কি করেছিল ছেলেটা মাইশের সাথে? আমরা কলেজে পড়াকালীন সময় অর্পির জন্মদিনের ওর সাথে পরিচিত হই। আর সে রাতেই মাসুদ মশাইয়ের সাথে অভ্যাসমতি করার চেষ্টা করেছিল। ভাগ্যক্রমে নুহাস ভাই সেদিন দেখে ফেলাতে ওই ছেলেটিকে ইচ্ছে মতো পেটাই দিল, যার জন্য 7 দিন টানা হাসপাতালে ছিল। অর্পির ও মা এ নিয়ে বেশ লজ্জিত হলেও অর্পির চাটি অনেক কটু কথা শোনাতে চেয়েছিল মাইশাকে। পরে নুহাস ভাইরা জন্য সেটা পারেনি। আত্মীয় বলে অগত্যা তাকে দাওয়াত দিয়েছে আন্টি। না হলে আমার মনে হয় না এদের মতো মানুষদের আন্টি কখনো দাওয়াত দিবে। মৌনতার সহিত ঠায়ভাবে দাঁড়িয়ে রইল আয়াত। কি ভাবছে সেটা বোঝা বেশ মুশকিল। নুহাস মাইশাকে বলে উঠল, ওই রাস্কালটার থেকে 10 হাত দূরে থাকবি আজ। বলেই কটকটি এখান থেকে প্রস্থান করল সে। মাইশাও রেডি হওয়ার জন্য চলে যেতে নিবে, হাত চেপে ধরল আয়াত। আগের ন্যায় সেই গহীন সম্মোহনী দৃষ্টি। কপালে সূক্ষ্ম এক চিন্তার ভাঁজ পড়েছে ইতিমধ্যে। ঠোঁট হালকা কাঁপিয়ে শুধু একটা কথাই বলল, আমার দৃষ্টির নেশা থেকে হারিয়ে যেও না। কথাটা যতটা কঠিন মনে হচ্ছে আসলে অতটাও কঠিন না। আয়াতের কণ্ঠে ফুটে উঠেছে সাবধানতার আভাস। হয়তো এই বিয়ে মহলে আয়াত মাইশার কাছাকাছি না থাকলেও চোখে চোখে রাখার চেষ্টা করবে। উফ, এত বর্ণিতা কেন আয়াতের প্রতিটা বাক্যে? বিয়ে বাড়ি উপলক্ষে মানুষের শোরগোল অনেক। কিছুক্ষণ আগেই নুহাস আর অর্পির বিয়ে সম্পন্ন হলো সুনিপুণভাবে। কবুলবেলার অন্তিম মুহূর্তে অর্পির কণ্ঠে যেন দলা বেঁকে আসছিল। মাইশা জানে যে এই মেয়ে রীতিমতো ভয় পাচ্ছে। বিবাহ পর্ব শেষ হবার পর সবাই ব্যস্ত হয়ে গিয়েছে বর কনে নিয়ে বাকি অনুষ্ঠান পর্ব শেষ করার জন্য। ক্লান্তিতে তাই শরীর অবশ হয়ে আসছে মাইশা, পৃথা, আনানা, সামাদের। মাইশা, সামাদার, পৃথা একপাশে বসে আছে ক্লান্ত ভঙ্গিতে। আনান ওদের থেকে অনেকটা দূরেই বসে আছে একটু মানুষের গমাগম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এক্সকিউজ মি, আপনি কি এখানে একা বসে আছেন? হঠাৎ একটা সুন্দরী মেয়ের কণ্ঠে ক্লান্ত পরিশ্রান্ত চোখ নিমিশেই খুলে ফেলল আনান। সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মুখে অল্প বিস্তর হাসি। সামাদ, পৃথা, মাইশাও সেদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে যে হচ্ছেটা কি। আনান কিছুটা হতভম্ব। মনে মনে ভাবছে এইবার আল্লাহ বোধহয় ওর সিঙ্গেল থেকে মিঙ্গেল করবে। কেননা ইতিহাস ঘাটলে দেখা যাবে যে দুনিয়ার বড় বড় সম্পর্কের সূচনা এই বিয়ে বাড়িতেই হয়েছিল। আনান মেকি হেসে বলল, জি, একা বসে আছি। ইভেন আমি তো আজীবনই সিঙ্গেল। তো কিছু বলবেন মিস? মেয়েটির মুখে হাসি যেন আরো প্রশস্ত হয়ে উঠল।
তারপর খুশিতে গদগদ হয়ে বলল, উফ, ধন্যবাদ ভাইয়া। আসলে আপনার পাশের চেয়ারটা খালি তো, ওটা আমার লাগবে। এই বিয়ে বাড়িতে যেই মানুষ, বসার জায়গাই পাচ্ছি না। আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি তাহলে চেয়ারটা নিয়ে গেলাম ভাইয়া। আবারও ধন্যবাদ। আনানের মুখটা নিমিষেই অন্ধকার হয়ে গেল। মেয়েটা চলে যেতে ওপাশ থেকে হো হো করে হেসে উঠল সামাদ, পৃথা আর মাইশা। এ সময় অর্পি হলে তো হাসতে হাসতে শাড়ি নিয়ে লুটুপুটি খেত। আনান মিহি কণ্ঠে বলল, কি যুগ আইলো, এই পিছি পিছি মায়াগুলো বিয়া সাইরা ফেলায়, আর আমি এখনো একলা একলা ঘুরতাছি। কোথা থেকে আয়াত এসে ধপ করে বসলো মাইশার পাশে। গরমে উত্তপ্ত হয়ে মুখটা কেমন যেন লাল হয়ে গিয়েছে। দুর্বল ভঙ্গিতে মাইশার কাঁধে মাথা এলিয়ে দিল। তাই পাশেই সামাদ আর পৃথা তাই মুখ টিপে হাসছে। মাইশা এবার দাঁতের দাঁত চেপে বলল, এই যে এভাবে কাঁধে মাথা দিয়ে শুয়ে আছো কেন? তো কি করব, বেডরুমে তো আম্মু যেতে দিচ্ছে না। পরে ভাবলাম এখানে আমার শাড়ি পরিহিত একটা সুন্দরী বেড আছে, সেখানে না হলে আমার রাজত্ব শুরু করি। ঠোঁট চেপে মাইশা কোনো মতে নিজের অস্বস্তি নিবারণ করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। যদিও এখানে মানুষজনের নজর স্টেজে বসে থাকা বর আর কোণের দিকে, তাই হয়তো কারো নজর এখানে খুব একটা পড়ছে না। আর এই সুযোগটাই কাজে লাগালো আয়াত। তাহলে সবার সামনে বিব্রতকর পরিস্থিতি তৈরি করার মতো মানুষ আয়াত না। আর সামাদ, পৃথা, আনান ওরা তিনজনই তো ওদের নিজস্ব লোক। হঠাৎ শাওনও এখানে আসলো আয়াতের কাছে, কিন্তু আগে খাবারের তত্ত্বাবধানে কাজে ছিল বলে লম্বা সময় ওকে দেখা যায়নি। এসে মুচকি হেসে আয়াতকে বলল, কিরে, কি করিস এখানে? দেখোস না তোর ভাবির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। ভাবির সালাম দিয়ে ফুট হ। আয়াতের কথা এবার সত্যি সত্যি লজ্জা পেল মাইশা। মুখে ছড়িয়ে পড়েছে রক্তিম আভাস। শাওন সেদিকে পরোয়া না করে চেয়ারে শরীর এড়িয়ে হো হো করে হেসে দিল, যেন আয়াত মজার একটা কথা বলেছে। শাওনের এই হাসিটা সুন্দর, নিমেষে আকর্ষণ করার ক্ষমতা আছে ছেলেটার মধ্যে। মজার ভঙ্গিতে তাই বলল, এমনে পাবলিক প্লেসে কোয়ান্টি টাইম স্পেন্ড করস শালা? তোদের জন্য এই রিপোর্টে কত ভালো ভালো বেডরুম আছে। দরকার পড়লে তোদের জন্য নুহাস ভাইয়ের রুমটাও ছেড়ে দিতে পারি। কি বলো মাইশা? মাইশা এবার পারছে না এখান থেকে ছুটে পালিয়ে যেতে। আয়াত মাইশার কাঁধে মুখ গুজে ঠোঁট চেপে হেসে চলল, যেটা মেয়েটাকে অবস্থায় দেখে বেশ মজা নিচ্ছে। শাওন আবার বলল, যে জন্য এসেছি সেটা আগে বলে নেই মাইশা। আঙ্কেল নাকি তোমার কাছে কিছু গিফট বক্স রেখেছিল এখন কনে পক্ষকে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি ওটা স্টোর রুমে রেখেছিলাম। আচ্ছা, আঙ্কেল তোমায় বলেছে সেইগুলো এনে সেন্টারের সামনে রাখতে পারবে? অবশ্যই পারবো। বিরক্ত হলো আয়াত, চোখ মুখ কুচকে শাওনের উদ্দেশ্যে বলল, শালা তুই বন্ধু নামে কলঙ্ক, একটু শান্তিতে থাকতে দিলেন আমারে। শাওন এমন ভাব করলো যে আয়াতের কথায় ওর কোনো ভ্রুক্ষেপ নেই। মিহি কণ্ঠে আবার বলল, তোকেও তোর মা ডেকেছে? উফ, এই মহিলা তো নিয়েছে জামাইয়ের সাথে প্রেম করছে, এখন আমারটাই ভিলেন হয়ে আসছে। রাহেলা বেগমকে মিনমিনিয়ে কয়েকটা কথা বলতে বলতে উঠে দাঁড়ালো। তাই শাওন ইতিমধ্যে চলে গিয়েছে এখান থেকে। মাইশা চলে যেতে ওর হাত চেপে নিজের একটু কাছে টানলো আয়াত। সন্ধে হয়ে এসেছে ইতিমধ্যে, তাই লাইটিং এর ফিচেলো রংটা আয়াতের মুখে পড়তে এছাড়া এক অবর্ণনীয় রূপ ধারণ করলো। ঠোঁটে হয়তো একটু হাসি আছে, তবে তা বোঝা মুশকিল। মাইশা সরু কণ্ঠে বলল, কি হয়েছে? মাইশার বড় বড় চোখের দৃষ্টি আয়াতের গালের একটু নিচে। ওর ওপরে চোখ তোলবার মতো দমটি যেন ওর নেই। এটা লজ্জা পাচ্ছে। লজ্জা পেলে ঘন ঘন ঠোঁট কামড়ে ধরে মাইশা। এই জিনিসটা আয়াতের প্রত্যেকবার ঘোর লাগিয়ে দিল। পর মুহূর্তে নিজেকে সামলে নেয়, কিন্তু এমন অবস্থায় মাইশাকে অপূর্ব লাগে দেখতে। আয়াত খানিকটা ঝুঁকে এলো মাইশার কানের কাছে। পকেটে সন্তর্পণে রাখা গোলাপটা কানে গুজে দিল ধীর সুস্থে। আয়াতের শরীরে এক তীব্র ঘ্রাণ অনুভব করা যাচ্ছে। তাই আয়াতের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ নৈশব্দের মতো বাজছে বিরতিহীন ভাবে। আড়ষ্ট কণ্ঠে আয়াত এবার বলল, আমার মাংস পাখির জন্য উপহার, অপেক্ষা করব তোমার জন্য পেছনের দিকের কাছে। বলেই রাহেলা বেগমের কাছে নিঃশব্দে চলে গেল আয়াত। ছেলেটার এসব ছোটখাটো আড়ষ্ট কথাবার্তা সীমাহীন পাগল করে তোলে মাইশাকে। আর বেশি কিছু ভাবল না। তাই মুচকি হেসে আব্বুর কথা মতো গিফট আনার জন্য তাই চলে গেল স্টোর রুমের দিকে। দরজাটা খুলে লাইটটা জ্বালালো মাইশা। এতগুলো বিয়ে বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে ওই দুটো গিফট বক্স খুঁজতে বেশ বেগ পেতে হচ্ছে ওর। আম্মুর কথা শুনে গিফটটা বেডরুমে রাখলে ভালোই হতো। বিষয়টি ভাবতে ভাবতে এদিক ওদিক জিনিসপত্র হাতড়ে খুঁজে চলেছে গোলাপি রঙের প্যাকেটে মোড়ানো সেই গিফট বক্সটি। হঠাৎ থপ করে দরজা লাগানোর শব্দে কাল বিলম্ব না করে পেছনে ফিরল সে।
মাসুদকে দেখে বুকের টিপ টিপ শব্দটা ক্রমশ বেড়ে গিয়েছে মাইশার। নিঃশব্দে দরজায় লক লাগিয়ে সে এগিয়ে আসছে উদ্ভ্রান্তের মতো। মাইশা মনে মনে বলল, এভাবে ভীত হলে চলবে না। এর আগে ওই ছেলেটা ওর সাথে এরকম করার চেষ্টা করেছে। তাছাড়া ভীত হওয়ার মতো কোনো মেয়ে মাইশা নয়। তাই চেঁচিয়ে বলে উঠল, তুমি তুমি এখানে কি করছো? আর দরজা লক করছো কেন? সর বলছি। মাসুদ হাসল বিশ্রীভাবে। ঠোঁট কামড়ে মাইশার শরীর উপর থেকে নিচে এমনভাবে পর্যবেক্ষণ করলো যেন এখনই কামনার আগুনে ওকে নিঃশেষ করে ফেলবে। ধিক্কার জানালো মাইশা। তাই নুহাস ভাইয়া আগেই বলেছিল এই ছেলে কখনোই ঠিক হবে না। মাসুদকে ধাক্কা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করতেই ওকে সজোরে দেয়ালের সাথে চেপে ধরলো। যতই হোক, একজন ছেলের শক্তির সাথে একটা মেয়ের পেরে ওঠা আসলেই বেশ দুঃসাধ্য। তবুও আপ্রাণ ছুটোছুটি করে চলেছে মাইশা। মাসুদের এক হাত মাইশার দুহাত খামচে ধরে আছে, আর অন্য হাত দিয়ে ওর মুখ চেপে ধরে আছে। মাসুদের বলিষ্ঠ হাতের আক্রমণে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে মাইশার। মাসুদের তবু ছাড়ার নাম গন্ধ নেই। ওর হাতে সময় কম, আর এই অল্প সময়ের মধ্যে কাজ সারতে হবে। মাইশার চুল টেনে এবার বলল, সেদিন তোর ভাই তোকে ছুতে না ছুতেই গরম দেখিয়েছিল না? আজ তো তোকে কুকুরের মতো খুবলে খুবলে খাবো। তখন দেখবো তোর ওই বাপ ভাইয়ের বেগম কই যায়। নিজের ভাইয়ের নামে এত অশ্রাব্য গালি শুনে মাইশার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মাসুদ আবারও একটা বিদঘুটে হাসি দিয়ে মগ্ন হয়ে গেল মাইশাতে। শরীরের বিভিন্ন আপত্তিকর স্থানে নিজের নোংরা হস্তের নোংরা ছোঁয়া ভরিয়ে দিল অবিলম্বে। মাইশা চাতক পাখির মতো ছুটাছুটি করে চলেছে, তাই মাসুদ ওর কোমরে এক পাশ থেকে শাড়ি সরিয়ে খামচে ধরল হিংস্র পশুর মতো। নিজের ঠোঁট দিয়ে আগ্রাসী ভঙ্গিতে শরীরে সকল স্থানে পাগলের মতো শাসন করে চলেছে। মাইশাকে এত ছুটোছুটি করতে দেখে মেঝেতে ফেলে দিল সজোরে। ব্যথায় কোকিয়ে উঠল মেয়েটা। মাসুদের ওই নোংরা স্পর্শগুলো নিতে পারছে না। আজ তো ওর জন্য একটা বিশেষ দিন, ওর ভাইয়ের বিয়ে। সবাই কত আনন্দ করছে সেখানে। হুট করে আয়াতের কথা মনে পড়ল ওর। আয়াত কি তবে দিঘির প্রান্তরে ওর জন্য অপেক্ষা করছে? অনুভব করতে পারছে মাইশার আগাম বিপদ সম্পর্কে? সেও কি তাহলে ধর্ষিতা উপাধি নিয়ে পৃথিবীর বুকে বাঁচবে? কিভাবে দাঁড়াবে তবে আয়াতের কাছে? হুট করে কঠোর শব্দ শোনা যেতে থাকলো ক্রমাগত। হ্যাঁ, কেউ দাঁড়িয়ে আছে বাইরে। গগন বিদারী কণ্ঠে ডাকছে বারবার মাইশাকে। ভেতরে কোনো গণ্ডগোল অনুভব করতে পেরে সজোরে এক ধাক্কায় দরজাটি ভেঙে ফেলল আগন্তুক। মাসুদ বিশ্রী হেসে সরে দাঁড়িয়েছে। আগের বার সে কামনা না মেটাতে পারলেও এখন যা মিটিয়েছে, এতে মাইশাকে কলঙ্কিত করার জন্য যথেষ্ট। আনান আর পৃথা দাঁড়িয়ে আছে বাইরে। ভেতরের এই দৃশ্য দেখে যারা হতবাক না হয়ে পারল না। মাসুদ তাচ্ছিল্য স্বরে বলল, ও তোমরাও আমাদের মতো এখানে মজা করতে আসছো নাকি? পরে মজা কইরো ভাই, আমরা দুজন এখন কামলীলায় ব্যস্ত আছি। নিজেকে আর নিজের বোনের মতো কল্পনা করা পৃথাকে নিয়ে মাসুদের বিশ্রী কথাবার্তায় গায়ে আগুন ধরে গেল আনানের। মাইশার অবস্থা দেখে যা বোঝার বুঝে নিয়েছে। কোনো কথা না বলে মাসুদকে ধরে ইচ্ছে মতো মারতে লাগলো আনান। চেঁচিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা শালা, তোরে আমি জবাই করুম শালা। সাহস কি করে হইল তোর ওকে ছোঁয়ার? আনান এরও পাথারি মেরে চলেছে মাসুদকে, নাক মুখ দিয়ে। তাই মাসুদের ছিটকে রক্ত বের হয়ে যাচ্ছে, কিন্তু মাসুদের চোখে মুখে উদ্ভ্রান্তের হাসি। পৃথা জলদি শাড়ির আঁচল টেনে পেঁচিয়ে নিল মাইশাকে। মেয়েটার গলায় হাতে কোমরে কামড় আর আঁচলের বিশ্রী দাগ বসে গিয়েছে। আনান পৃথার সময় মতো আসার কারণে মাসুদ মাইশার তেমন একটা ক্ষতি করতে পারেনি। দুর্বল ভঙ্গিতে পৃথার শরীরে নিজের শরীর ছেড়ে দিয়েছে মাইশা। এদিকে আনানের অবস্থা বেগতিক। মাইশাকে নিজের বন্ধু থেকে বেশি বোন মনে করেছে সে। আর নিজের চোখে এমন নির্মম পরিস্থিতির কথা স্মৃতিচারণ করলেই মারের গতি আরো বাড়িয়ে দেয় আনান। এবার ওকে না থামাতে পারলে সত্যি পাগলটা উত্তম মধ্যম কিছুটা করে ফেলবে। আনান মাসুদের নাকে আর একটা ঘুষি মেরে বলল, লজ্জা করে না নিজের চাচাতো বোনের বান্ধবীর সাথে এমন আচরণ করতে? নুহাস ভাইয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এমন কাজ করছিস না তুই? বাহ, তোরে আজকে আমি মাইরা ফালামো হারামজাদা। পৃথা এবার চেঁচিয়ে বলে উঠল, আনান মাইশার জ্ঞান আসতেছে না। বিচলিত হয়ে মাসুদকে মেঝেতে ফেলে মাইশার কাছে আসলো। তাই ওর এমন দুরবস্থা দেখে চোখে পানি এসে পড়েছে আনানের। মাইশাকে কোলে তুলে নিয়ে বলল, জলদি ডাক্তারের কল দে, আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। আর আয়াত ভাইকেও কল দে। আয়াতের নামটা উচ্চারণের সময় আনানের মনে তোলপাড় শুরু হয়েছিল। বেচারা মাইশার এই অবস্থা মেনে নিতে পারবে তো? পিট পিট করে চোখ খুলতেই মাইশার চোখে মুখে আছড়ে পড়ল কারো উত্তপ্ত নিঃশ্বাস। ব্যথায় শরীরে টানা পড়া শুরু হয়েছে মেয়েটার। জায়গায় জায়গায় অনুভব হচ্ছে নিবিড় কষ্ট। ধীরে ধীরে চোখ মিলল। তাই
আয়াতের বিবর্ণ মুখখানা দেখা যাচ্ছে একটু কাছে। কি শান্ত আর গহীন তার চোখের দৃষ্টি। হঠাৎ মাসুদের সেই বিশ্রী আচরণগুলোর কথা মনে পড়তেই সম্বিত জ্ঞান ফিরে পেল মাইশা। সাথে সাথে উঠে বসে দেখতে থাকে আশেপাশে মাসুদ রয়েছে কিনা, কিন্তু এখানে মাসুদ ছাড়া সবাই আছে। মাইশার বাবা মা, নুহা, সর্পি, আনান, সামাদ, পৃথা, এমনকি শাওনও। বাইরেও আরও কিছু মানুষের উপস্থিতি বোঝা যাচ্ছে। মাইশা এখনও একটা ট্রমাতে। একটা মেয়ের জন্য সম্মানহানি বিষয়টা যে কতটা অপ্রীতিকর সেই জিনিসটা সেই মেয়ে ছাড়া আর কেউ কল্পনাও করতে পারবে না। শারমিন বেগম ক্ষণে ক্ষণে হু হু করে কেঁদেই উঠছেন। মাসুদের ব্যাপারে উনি জানতেন, কিন্তু বিয়েতে এতটাই চাপ ছিল যে মেয়ের দিকে এতটা মনোযোগ দিতে পারেননি কেউ। তাছাড়া ওই ছেলেটা যে স্টোররুমের অল্প সময়ের মধ্যে এত বড় একটা দুর্ঘটনা রটিয়ে দিবে তা জানলে বিন্দু মাত্র মাইশাকে সেখানে পাঠাতেন না তিনি। আনান ঘাটের এক কোণে বসে আছে বিধ্বস্ত ভঙ্গিতে। মাইশার এত নিস্তব্ধতা দেখে ছেলেটার প্রাণ শুকিয়ে যাচ্ছে। তবুও কারো মনে যেন সাহস নেই যে মেয়েটাকে কি বলে সান্ত্বনা দেবে। মাসুদ কোথায়? মাইশার শীতল কণ্ঠ। ছেলেটার কথা মনে করতে আয়াতের চোয়াল যেন আরো শক্ত হয়ে উঠল। কিছু বলতে যাবে তখনই নুহাস চেঁচিয়ে বলে উঠল, ওই জানোয়ারের বাচ্চাটাকে মেরে বাইরে ফেলে রেখেছি, একটা ফুটাও নাড়াচাড়া করতে পারবে না হারামজাদাটা। পুলিশ আসুক, এরপর ওর ব্যবস্থা করবে। আমায় ওর কাছে নিয়ে চলো। মাইশার এরূপ কথায় হক চকিয়ে গেল সবাই। আয়াত অদ্ভুত চোখে ওর দিকে তাকিয়ে আছে। আয়াত ওর হাত আগলে কিছু একটা বলতে যাবে, মাইশা তখনই হাত সরিয়ে বলল, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।